রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধনে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন আমাদের রোজকার বন্ধনে প্রতিটা পর্বে আমরা নতুন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আর এই নতুন নতুন অতিথিদের কাছ থেকে আমরা শুনি তাদের সংগ্রামের গল্প, তাদের অভিজ্ঞতার গল্প, কিভাবে তারা আমাদের সমাজের প্রতিটি সেক্টরে কোনো না কোনোভাবে এক আত্মিক বন্ধনে যুক্ত রয়েছে সেই গল্প। আজও তার ব্যতিক্রম না। আজও আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এমন একজন অতিথিকে, যিনি হয়তো নাম বললেই আপনারা চিনবেন অনেকেই। হয়তো যার সঙ্গে আপনারা অনলাইনে অনেকেই কানেক্টেড আছেন। এবং তার সবথেকে বড় পরিচয় আমি মনে করি তিনি দেশীয় পণ্যের সাথে কাজ করেন। দেশের সমৃদ্ধিতে তিনি তার পরিশ্রম, তার সাফল্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো আর দেরি না করে আমরা আজকের অতিথিকে স্বাগত জানাচ্ছি। তার মুখ থেকেই আমরা তার পরিচয় এবং তার কার্যক্রম সম্পর্কে, তার অভিজ্ঞতা এবং তার চাওয়া পাওয়া এই সেক্টরে কি কি আছে সেইগুলো একটু জানার চেষ্টা করব। উম, আতিয়া আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো অলরেডি বললাম আতিয়া আপু, কিন্তু আপনি নিজের মুখে একটু আপনার নাম এবং আপনার ছোট্ট করে পরিচয়, যেটা দর্শকরা সহজে বুঝতে পারবে, এইটা একটু বলুন। নামটা তো অলরেডি আপু বলেই দিয়েছেন। আমার নাম আতিয়া সিদ্দিকা কেয়া। আমার প্রতিষ্ঠানের নাম বিবির বসন। সেই সাথে বর্তমানে আমি প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং ট্রেইনার হিসেবে কাজ করছি। তার জন্য আলাদা একটা পেজ রয়েছে যে প্যাচওয়ার্ক ল্যাব বাংলাদেশ। যেখান থেকে শুধু আ বাংলাদেশের তাঁত শিল্পকে নিয়ে প্যাচওয়ার্ক এর ট্রেনিং গুলো প্রোভাইড করা হয়। আর বিবির বসন হচ্ছে আমার ফিনিশড প্রোডাক্ট। মানে বাংলাদেশের তাঁত শিল্পকে সম্পূর্ণ মানে ইনোভেটিভ ওয়েতে প্রেজেন্ট করার জন্য মানে আমার স্বকীয়তার সাথে মিলিয়ে ওয়্যারেবল একটা পোশাক যেন আমরা তুলে ধরতে পারি, সেটার জন্যই কাজ করছে বিবির বসন। খুবই ভালো। আমি যতটুকু জানি বিবির বসন সম্ভবত একেবারে নিজস্ব ক্রিয়েশন এর কাজ করে। কোন কালেকশন মনে হয় এখানে মানে না, বিবির কালেকশন থাকলে বসনে মনে আসলে হয় খুব কোনো কম। কালেকশন আমরা রাখি না। যদিও কিছু তাঁতের শাড়ি আছে। কিন্তু সেই শাড়িগুলোর হ্যাঁ, মধ্যেও আমরা নিজস্ব ডিজাইন এনেছি। নিজের যে ডিজাইন গুলো সেগুলোকেই ডেভেলপ করেছি। প্যাচওয়ার্ক সহ স্ক্রিন প্রিন্ট বা সুই সুতার কাজ সবই আমাদের নিজস্ব ডিজাইন গুলো। মানে আমরা যে মার্কেট থেকে সরাসরি হোলসেলে কাপড় এনে সেল করি বিষয়টা এরকম না। বিবির বসনের সব পণ্যগুলোই কিন্তু ইউনিক প্রোডাক্ট এবং যারা জানেন আমাকে চেনার আগে আমার বিবির বসনকে সবাই চিনে। তো এটাই হচ্ছে কাজের আনন্দ বা কাজের সার্থকতা। খুবই ভালো। আসলে আপনার এই কথাটা শুনে আমারও খুব ভালো লাগলো। আমরা অনেক উদ্যোক্তা দেখতে পাই বর্তমানে। অনলাইনে ঢুকলেই উদ্যোক্তা, অনেক উদ্যোক্তা। কিন্তু ক্রিয়েশন এবং কালেকশন শব্দটার মধ্যে মেক্সিমাম উদ্যোক্তারাই একটু মানে টালমাটাল হারিয়ে ফেলে, বুঝে উঠতে পারে না। তো যাই হোক, আপনার যেহেতু সবই নিজস্ব ক্রিয়েশন আমি জানতাম, তারপর দর্শকদের উদ্দেশ্যে আবার প্রশ্ন করা। আমি একটু জানতে চাচ্ছিলাম আপু, আপনার এই যে উদ্যোক্তা যে হলেন, এখন তো আপনি একদম পুরো দস্তুর একজন উদ্যোক্তা, একজন ট্রেইনার। কিন্তু এই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা আপনার কিভাবে শুরু হয়েছিল? আসলে কোনো পথই কিন্তু সহজ না। আমরা যেটা বলি যে, কিছুটা পরিচিতি পাবার পর আজকে এই যে আমি আপনাদের সামনে। কিন্তু নেপথ্যের কাহিনীগুলো খুবই জটিল যদি বলা যায় এরকমই। আমার জীবনে অনেক চড়াই-উতরাই অনেক কিছু গিয়েছে। তো ২০২০ এ আমি যখন আমার সাংসারিক জীবনের ইতি ঘটে, তো তখন জবে ঢুকতে চেয়েছিলাম। তো আমার বাবা বা ভাই তারাও বলেছিল জবে ঢোকার জন্য। কিন্তু যেটা হলো আমার তখন আমার ছোটনটা তখন অনেক ছোট। মানে ও তো বর্তমানে 8 প্লাস আর ২০২০ এও আরো কম ছিল। তো ওই বয়সে হুম, একটা বাচ্চাকে আমার মায়ের কাছে রাখবো এই জিনিসটা আমার আসলে ভালো লাগছিল না। কারণ আমি আমার শৈশবটাকে এখনো খুব মিস করি। তো আমার মনে হয় যে আমি যদি জবে চলে যাই, আ আমার ছোটনটাকে আসলে ওর যে শৈশবটা ওইটা হারিয়ে যাবে। আমি কোন কিছু ওকে আদর করতে পারব না। ওকে মানে ছোঁয়ার যে তেষ্টা ওইটা আমার আজীবন থেকে যাবে। তো মানে সেই চাকরি মুহূর্তে করতে আমি গেলে একটা লম্বা ডিসিশন সময় বাসার একটা বাইরে থাকতে লম্বা হবে। সময় আমাকে অফিসের জন্য বাহিরে থাকতে হবে। তো আমার কাছে তখন মনে হয়েছে যে একে তো একটা বিচ্ছেদের একটা কষ্ট মানে অনেক বছরের সংসার জীবনের একটা ইতি ঘটলো। তো তারপরে আমি কতটুকু মন দিতে পারবো জবের সেক্টরে গিয়ে। তারপর আমার বয়সটাও অনেকটা পেরিয়ে গেছে। তো এখানে থেকে কবে কতটুকু আর্ন করব, বাড়বে, আমার বাচ্চাদেরকে আমি টেক কেয়ার করব। এই বিষয়গুলো নিয়ে আমার তখন মনে হয়েছে যে একটু সময় নেই। যে আগে ভাবনা চিন্তা করি। প্লাস ২০২০ সালে তো ওই টাইমে কিন্তু লকডাউন চলছিল পুরো। তো নতুন হ্যাঁ, করে হ্যাঁ। কোথায় কি এপ্লাই করব?
এরপরে মনে হলো যে আমার বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের স্কুলের যে হোমওয়ার্ক ছিল সেগুলোতে মনোযোগ দিতাম বা হ্যান্ড পেইন্টের টুকটাক কিছু কাজ করতাম। এটা করে মানে তারপরে মনে হলো যে না আমি আসলে তখন জানিও না যে অনলাইন পেজ বা বিজনেস এইভাবে করে। এগুলো আমি একদমই অজ্ঞ ছিলাম। তো আমার ভাই যেটা বলে, আমার ছোট ভাই, আহ ছোট ভাই আমাকে বুদ্ধি দেয় যে তাহলে তুমি অনলাইন একটা পেজ ওপেন করো, একটা নাম ঠিক করো। তো ওর কথাটা শুনে আমি ভেবেছি যে কিছু একটা হবে এটা। কিন্তু কিভাবে বিজনেস হবে সেটা আমি জানতাম না। তো তখন আমি একটা নাম ঠিক করি যে বিবির বসন। যার উদ্দেশ্য হচ্ছে যে বিবির বসন মানে অনেকে ভাবেন যে শুধু বিবিদের জন্য পোশাক আছে এখানে। বিষয়টা আসলে তা না। বিবি বলতেই বউ। তো আমার কাছে মনে হয়েছিল যে সংসার জীবনের ইতি ঘটেছে। আমি তো কোথাও একটা জায়গায় কারোর না কারোর বিবি ছিলাম। সেই বিবির তৈরি পোশাকটা যদি আমাদের সমাজে একদম নতুনভাবে একটা মানে একটা স্বপ্ন তৈরি করতে পারে সবার জন্য। তো ওই যে আমি সংসার জীবনটা ছেড়ে এসেছি যে আমি কিছু পারি না, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো কিছু নেই। ওই জবাবগুলো যেখানে আমি দিতে পারি নাই, আমার কাজগুলোর মাধ্যমে যখন আমি সবার কাছে সামনে আসবো, এটাই হবে তার একদম যোগ্য একটা জবাব। তো ওই ধারণা থেকেই তখনই জেদ করে বসি যে হ্যাঁ, ভাই বলছে আমি বিজনেস করব। তো বিজনেসের কিছুই জানি না তখন। তারপর একটা পেজ ওপেন করলাম যে বিবির বসন মানে বিবির তৈরি পোশাক। বিষয়টা হচ্ছে এরকম। তো ওই পোশাক নিয়ে ফার্স্ট এ যাত্রা শুরু। আমার একটা মসলিন শাড়িতে কিছু হ্যান্ড পেইন্ট করি এবং তখন আমার মাথায় আসলো যে আমি ২০১৭ তে জামদানি একটা টাই করি। আমার ফ্যাশন ডিজাইনিং করার সময় সাবমিশনে ছিল জামদানি টাই। সেই জামদানি টাইটাকে জাস্ট বিবির বসন পেজে ফার্স্ট আপলোড করি। এবং ওইটাতেই যে পরিমাণ মানে আমার কমেন্ট বা একটা পেজ ওপেন করার পরে যে পরিমাণ অ্যাপ্রিশিয়েট বিভিন্ন প্ল্যাটফর্মে আমি অ্যাক্টিভ হলাম, তখন বাংলা কিভাবে লিখতে হয় তাও জানি না। আস্তে, আস্তে শিখলাম, বিভিন্ন ট্রেনিং করলাম, তাদের সাথে ইনক্লুড হলাম। তো এরপরে মানে কিভাবে একটা মেসেজ দিতে হয় আমি ফেসবুকও চালাতাম না কখনো। ওই ২০২০ এর সাথেই আমার ফেসবুকের আসলে পরিচয়। তো এই যে জার্নিটা আমি তার জন্য নিজেকে ডে বাই ডে ডেভেলপ করেছি এবং ২৪ ঘন্টার মধ্যে আমার ছোটনকে কোলে নিয়ে আমার মনে আছে যে আমি অনলি ২ ঘন্টা আমি ঘুমাইতাম। আর বাকি ২২ ঘন্টা আমি অনলাইনে সময় দিয়েছি। তো আমার বাবা খালি বলতো এত যখন কষ্ট কষ্ট করছে। করেছেন এখন তার সুফল পাচ্ছেন। হ্যাঁ, সুফল পাচ্ছি এটা সত্য। কিন্তু আমার ভাই যার অবদান আমার জীবনে আসলে অনেকটা। মানে ও আমাকে সব একটু, একটু করে শিখিয়েছে, গুছিয়ে দিয়েছে। আমার সেই ভাই চলে যাওয়ার আজ ৪০ দিন। ও আমার ছোট। তো ও হ্যাঁ, আমরা সবসময় বলতো যে আমার আপনাকে অনেক বোন অনেক বড় হবে। আমার বোন সবচেয়ে ভালো কিছু করবে। আজকে যে পরিচিতি সবকিছু নিয়ে ও লাস্ট দেখে গিয়েছে। খুব প্রাউড ফিল করত। কিন্তু সেদিন যদি ও আমাকে সাপোর্ট না করত, মানে আজকের আমিটা সামনেই আসতাম না। এটা একদম সত্য। আপনার ভাই নাই কিন্তু আপনার ভাইয়ের যে চাওয়াটা ছিল আমরা সবসময় চাইবো যে আপনি ঠিক সেই চাওয়ার থেকে আরো অনেক দূরে ছাড়িয়ে যান। ইনশাআল্লাহ আমরা সবসময় আপনার জন্য সেই দোয়াটা রাখি। আমি এটাই তো বিলিভ আমরা করি অলরেডি আপু যে আপনার হ্যাঁ, আমার কাজের মধ্য দিয়েই অবশ্যই আমার সেটা ভাইটা আপনি বেঁচে হবেন। থাকে। অবশ্যই মানে ইমোশনাল হয়ে ভেঙে পড়ে লাভ নেই। ভেঙে পড়লে হেরে যেতে হবে। অবশ্যই আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা আপনাকে দেখছি আপনি অবশ্যই পারবেন। আমরা সকল উদ্যোক্তা যারা আছি আমরা আপনার বোন হয়ে আপনার পরিবার হয়ে আপনার পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমরা অলরেডি আপনার কথার মধ্যে আমরা বুঝতে পেরে গিয়েছি যে আপনার উদ্যোগের পিছনে অনুপ্রেরণা ছিল আপনার ভাই। হ্যাঁ। আমরা হচ্ছে সম্পূর্ণভাবে মানে সবভাবে ও সাপোর্ট দিয়েছে আমাকে। ফিন্যান্সিয়ালি সাপোর্টটা আসলে আমি ওইভাবে কারোর কাছ থেকে ইচ্ছা করে নেইনি। মানে আমার বাবা যখন ছিলেন ২০২০ এ আ যখন আমি কাজ শুরু করলাম মার্চে। তো তারপরে হচ্ছে বাবা চলে গেলেন অক্টোবরে। তো ধাক্কাগুলো আসলে একটু বেশি হয়ে গেল আমার জন্য। যে কারণ ২০২০ এ আমার সংসারটা চলে গেল। তারপরে কাজে নামলাম। তারপরে আবার বাবা চলে গেলেন অক্টোবরে। এরপরে মানে এই ধাক্কাগুলো সামলে নিতেই জাস্ট মনে হচ্ছে যে না, তবে আমি একটা জিনিস বুঝেছি যে আমি না কখনো কাজের সাথে আমার পারিবারিক কোনো কিছুকে বা আবেগের জায়গাগুলোকে মানে প্রশ্রয় দিয়ে যে কাজ বন্ধ করেছি এটা কখনোই করিনি। যেকোনো অবস্থাতেই আমি আমার কাজটাকে কন্টিনিউ রেখেছি। আমার খারাপ লাগার জায়গাটা এটা খারাপের জায়গায় একদম আর হ্যাঁ, কাজটাকে কন্টিনিউ করেছি। কর্মজীবী বলি বা উদ্যোক্তা চাকরিজীবী বা উদ্যোক্তা যেই হোক না কেন মানে এই জায়গাটা যে আলাদা রাখতে পারে সেই জীবনে খুব মানে সাফল্যের একদম উচ্চ শিখরে পৌঁছাতে হ্যাঁ, পারবে এটা হ্যাঁ, আমি অবশ্যই, বিশ্বাস করি এবং অবশ্যই। আশা করি অবশ্যই আপনিও পারবেন। আপু হুম, আপনি বলছিলেন যে আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে সম্ভবত পড়ালেখা করেছেন। হ্যাঁ। কোথা আমি থেকে আ পড়াশোনা করেছেন?
আমার ফ্যাশন ডিজাইনিং করেছি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন থেকে। তো সেখানে যে স্যার ছিলেন, স্যার তো এখন প্রিন্সিপাল আছেন। কিন্তু তার আগে উনি আমার সিনিয়র টিচার ছিলেন। তো ওই একজন মানুষের অনুপ্রেরণা আমার জীবনে আমি প্রতিটা জায়গায় বলি যে কারণ তখন আমার মনে হচ্ছিল যে আমার সংসার জীবনে একটা ভুল বোঝাবুঝি টানাপোড়েন যাচ্ছিল। আমি পড়াশোনায় অতটা কনসেনট্রেশন মানে দিতে পারছিলাম না। কিন্তু স্যার আমাকে খালি বলত যে, "তুমি পারবা, তুমি পারবা।" মানে আমি চাই যে এই ব্যাচ থেকে 37 এর ব্যাচ থেকে যদি একজন বের হয়, সেই একজন তুমি হবা। এবং যখন আমি ২০২০ এ মানে আসলে কাজ শুরু করলাম, আমার শপ নিলাম ২০২২ এর ১৬ই ডিসেম্বর। আমার স্যার কিন্তু সেদিন অনেককে সাথে নিয়ে আমার শপ উদ্বোধন করতে এসেছিলেন। এবং অনেক, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের তুলনায়ও উনি এখনো কোথাও কারো সঙ্গে কথা হলে উনি মানে যদিও আমি সেখানে অনেক পিছিয়ে ছিলাম ক্লাস করার সময়। কিন্তু দেখা যাচ্ছে যে কাজের দিক থেকে আমি এখন যেখানে আছি, স্যার এটা খুব প্রাউডলি সবার কাছে মানে আমার কথাটা বলেন। তো একজন টিচারের মানে এই যে মানে একটা আশীর্বাদ, দোয়া, তার একটা মানে আশা আমার কাছ থেকে এটা জীবনে অনেক কিছু। কিন্তু ওই একজন মানুষ সেদিন যদি আমাকে জাস্ট একটু ধরে না রাখতেন, হয়তো আমি ঝরে যেতাম। তো ঝরে না গিয়ে আজকে যে আছি মানে আমরা না মেয়েরা হয় কি যে বিভিন্ন হতাশায় অনেক সময় থাকি। তো আমাদের চারপাশের মানুষ দেখা যাচ্ছে যে নানান কটু কথায় বিদ্ধ করে। তার মাঝেও যদি একজন মানুষ থাকে যে কিনা একটু আশার আলো দিয়ে যদি একটু তাকে গাইড করে তাহলেই কিন্তু সেটা কন্টিনিউ থাকে। সেই মানুষটার মানে মেয়েরা অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি যে সুইসাইড করব, এটা করব, সেটা করব। এমন ভাবনা যে কখনো আমার মধ্যে আসেনি সেটাও না, এসেছিল। কিন্তু ওই একজন মানুষ আমাকে বলেছে, "তুমিই পারবা।" এবং সবসময় আমার মনে হতো যে আমি একটা সেকেলে মেয়ে, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু স্যার আমাকে সবসময় বলতেন যে, "তুমিই পারবা।" মানে এই যে তুমিই পারবা এটা স্যার না হলেও আমার নাম ধরে, ধরে যতবার বলতেন আমি ততবার নিজেকে নিয়ে না একটা স্বপ্ন দেখতাম যে একটা সময় না একটা সময় আমি পারব। এবং সেটা ২০২০ এ এসে পেরেছিলাম। ধরনের অনেক মানে মানুষ থাকে যারা আমাদের সবসময় মানে পোক করবে। মেয়ে মেয়ে শব্দটা আসলেই পোক শব্দটা চলে আসে, কিন্তু সেই জায়গায় কেউ একজন যদি একটু পাশে থাকে, একটু হাসি মুখে বলে তুমি করো, কাজ করো, আমি তোমার পাশে আছি, তাহলে সেই মেয়েটা অনেক দূরে। তো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবতী একটা মেয়ে যে আপনি শিক্ষাগুরুর এই আশীর্বাদটুকু পেয়েছেন। এটা হ্যাঁ, আপনার জীবনে সবথেকে বড়, কাজের জীবনে সবথেকে বড় পাওয়া। হ্যাঁ, আপু হ্যাঁ। আপনার উদ্যোগের যখন নতুন শুরুটা, সেই সময় সব থেকে বড় কোনো বাধা বা সমস্যা? আ আমার উদ্যোগ শুরুর ১ম অন্তরায় যেটা ছিল আমার আশেপাশের পরিবেশ। কারণ যেহেতু তখন মাত্র মানে আমার ডিভোর্স হয়েছিল। তো সেটার একটা কটু কথা তো সমাজে ছিলই। তার সাথে যেটা ছিল যে মানে আমি যখন কাজ শুরু করি মানে ওই জায়গা থেকে আমি যে পরিবেশে আমি তো ওয়ারিতে থেকেছি। আমার আ শ্বশুরবাড়ির এলাকাও ওইটা। তো এখনো ওয়ারিতেই আছি। কিন্তু আমি যখন নিচে নামতাম যে ওই যে এখন অনলাইনে আবার অ্যাক্টিভ মানে এই ধরনের কথাগুলো আরকি খুব প্লাস হচ্ছে পারিবারিকভাবে যে আত্মীয়স্বজন যারা ছিলেন তারাও দেখা যেত কন্টিনিউ আমার বাবা-মাকে শোনাতেন যে আমি জব না করে এরকম কাজে নেমেছি। অনলাইন কাজ। কি আর করে? কাপড় বেচবে। মানে এই যে কথাগুলো খুব মানে কষ্ট দিত। কিন্তু আমার পারিবারিক যে জায়গাগুলো সেটাকে ওভারকাম করতে পেরেছি আমার বাবা এবং আমার ভাই। আমার বাবা একটা কথা বলতো যে, "সৎ এবং হালাল কোন উপার্জনই আসলে ছোট না। তুমি আজকে করো দেখবা এই ছোট থেকেই বড় হবা।" তো বাবার এই একটা কথা ছিল। কিন্তু বাবা যখন চলে গেলেন, তখন আমার ভাই একদম বাবার চেয়েও আরো বেশি আমাকে সাপোর্ট দিলেন। যে আমার পর্যন্ত মানে আমার ফ্যামিলির যদি কেউ একটা বাজে কথা বলতো, সেই কথাটা আমার কান অব্দি আসবে এটা কখনো হয়নি। আমি শুনতাম সেটা দেখা গেছে যেদিন বলেছে তার ১ মাস পরে, ১.৫ মাস পরে বা ৬ মাস পরে গিয়ে আমি শুনেছি যে আমাকে নিয়ে বাসায় বাড়িতে এরকম একটা কথা উঠেছে। কিন্তু তার আগে আমার ভাই একদম পুরোপুরি শেল্টার দিয়েছে। যে ওর যা ভালো লাগে ও তাই করবে। এবং আমি যেহেতু আ মানে টেকনিক্যাল সাইড গুলোতে মানে অনেক উইক ছিলাম। আর আমার ভাই ছিল আইটি তে। ও কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল। তো ওই সাপোর্ট গুলো সম্পূর্ণ ও দিয়েছে এবং আমাকে ধরে, ধরে বুঝিয়ে দিয়েছে। বা আমার মোবাইল আমি যেখানে কাজ করতে যেতাম, আমার মোবাইল ও ট্র্যাকিং দিয়ে মানে সবকিছু দিয়ে ও Google লোকেশন গুলো সেট করে দিয়ে ও রাখতো। এইখানে যাস না, ওইটা করিস না। মানে এভাবে ও আমাকে গাইড করত। তো ওই মানে সে জায়গাগুলো আপনার ছোট সম্পূর্ণ ভাই পাল্টে ফেলছে। হলেও আপনার অভিভাবকের মতো আপনার পাশে সবসময় না, থেকেছে। ও আমি যেটা বলি অভিভাবক ঠিক না, ও আমার বন্ধু ছিল।
আমি এটা বলি যে আমার এটা ভাই হবার অনেক আগেও অনেক বড় একটা আমার ছোট পাওয়া। ভাইটা আমার বন্ধু ছিল। আর আমি ওকে মানে বাসায় যখন থাকতাম আমার মনে হতো যে আমার সন্তান। মানে আমাদের ট্রিটটা ছিল এরকম। কিন্তু যখন বাহিরে আমার কাজের যে বিষয়গুলো মানে আমাদের দেখলে কেউ আসলে বুঝতো না যে আমরা ভাই-বোন। বন্ধুর মতো ছিলাম। তো তো খুবই ওইগুলো ভালো আরকি লাগলো যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো ছিল এটা আমি ওইভাবেই আমার ফ্যামিলিতে আমার ভাই সেটা মানে ১ম দিকে সাপোর্ট দিয়েছে। আর বাইরে থেকে যখন এসে কান্না করতাম, ও আবার নিয়ে আমাকে নিচে নামতো। কে বলছে আমার সাথে চল। তো এই যে বিষয়গুলো ওর সাথে হেঁটে যেতাম। আশেপাশের মানুষ কিছু বললে ও আবার উল্টো তাকাতো। মানে সম্পূর্ণ ইয়েটা ও দিয়েছে। সেই সাথে যখন আমার বড় ছেলেটা একটু বড় হলো, আমার বড় ছেলে আমাকে খুব পজিটিভ ভাবে হ্যান্ডেল করেছে যে মা মানুষ তোমাকে খাওয়াবে না। ও এখনো আমাকে এভাবেই বলে, "মানুষ তোমাকে পড়াবে না। কিন্তু তুমি যখন ভালো কাজ করবা, এই নেগেটিভ কথাগুলো আর থাকবে না।" তো তখন আসলেও দেখেছি আমি একবার ভেবেছিলাম যে, যারা বাজেভাবে কথা বলছে Facebook থেকে তাদেরকে আনফ্রেন্ড করব। তারপর একটা সময় জেদ চাপলো যে, না আনফ্রেন্ড কেন করব? বরং আমি হজম করতে আগে শিখি। যারা নেগেটিভ বলবে, তাদের হ্যাঁ, কাছ থেকে আমি অন্তত বুঝতে পারবো যে তারা আসলে কি নেগেটিভ কথা বলছে, আমি কতটুকু নিবো, কতটুকু রেখে দিব। তো ওই অবশ্যই। শক্তিটা আমি তখন ওইখান থেকেই পেয়েছি। আমি সবাইকে সাথে রেখেছি। আমাকে কেউ যদি ডিস্টার্ব ও করে পারতপক্ষে আমি আসলে ওই যে ব্লক দেয়া, তাদেরকে কটু কথা বলা এটা আমি কখনো করি না। বরং আমার কাজ দিয়ে আমি তাদের সবকিছুর জবাব দেই। যে সবসময় সব কথা না তর্কে যেতে হয় না। এই বিষয়টা আমিও আপনার সাথে একমত যে যারা হচ্ছে আপনাকে ফেসবুকে বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিটি আপনার ফলো করে এবং আপনাকে নিয়ে নেগেটিভিটি ছড়ায় তাদেরকে ব্লক করতে নেই, তাদেরকে রেখে দিতে হয়। তাদের মানে ওই যে অফলাইনে বলতে গেলে তাদের চলাফেরা এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য, অনলাইনেও একই রকম যে হ্যাঁ, বোঝার হ্যাঁ, জন্য হ্যাঁ। অন্তত তাদেরকে রেখে দিতে হয়। বোঝার এই জন্য কাজটা অন্তত রেখে আপনি দেয়া খুব দরকার। ভালো করেন। হ্যাঁ, আপনি কারণ সহজেই আমি যদি আইডেন্টিফাই তাদের করতে পারবেন। গতিবিধিটা বুঝতে না পারি, আমি নিজেকে কিভাবে সামাল দিব? আমার বিষয়টা ছিল হ্যাঁ, হচ্ছে এরকম সেটাই। যে আমি যদি জানতে পারি নিজেকে সেইভাবে এলার্ট করতে পারব। এই যে আপনি এতক্ষণ পর্যন্ত যতটুকু আপনার সঙ্গে কথা বললাম, এইটুকু পার করতেই কিন্তু একটা মেয়ে হিমশিম খেয়ে যায়। আমাদের সমাজে এই যে আশেপাশের মানুষের কটু কথার থেকেও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কটু কথাগুলো হজম করা একটা মেয়ের পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। তা না আলহামদুলিল্লাহ আপনি আমার সেটা বন্ধু-বান্ধব কভার করতে পজিটিভ ছিল। পেরেছেন। আমার ফ্রেন্ড সার্কেল খুবই পজিটিভ ছিল। তবে ২-১ জন যে ছিল না তা না। মানে যারা দেখা যাচ্ছে আমরা স্কুল ফ্রেন্ড এর মধ্যে থেকে ২-১ জন দেখা গিয়েছে যে আমি যেহেতু স্কুলে ফার্স্ট গার্ল ছিলাম, আমাদের পরে যারা ছিল মানে তারা যেহেতু ভালো জায়গায় জব করছে, মানে তাদের দিক থেকে ২-১ টা কথা ছিল যে শেষ পর্যন্ত তুই কাপড় বেচবি। তো হেসে চুপচাপ থাকছে। কিছু বলি নাই। কিন্তু এখন তারা এই যে আমাকে নিয়ে প্রাউড ফিল করছে, ভালো বলছে। এটা আনন্দের এবং আমিও তাদেরকে এখন একসেপ্ট করে নিয়েছি। তবে হ্যাঁ, সেই সময়গুলো আজও ভুলি নাই। এটা মনে রাখতে হয় আপু। আমি আমি বিলিভ করি যে খারাপ সময় যাদের জন্য আসে এবং যে কথাগুলো শুনতে হয় এগুলো মনে রাখলে না জীবনে আ আরো অনেক কঠিন কাজ খুব সহজে করা যায়। এটা হ্যাঁ। আমার নিজের ব্যক্তি জীবন বলেন বা আমার চারপাশ বলেন এটা দেখে আমার সেটাই মনে হয়। তো আপনার এখন যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি যে আপনি অলরেডি অনেক মানে চড়াই উতরাই পার করে উদ্যোক্তার জীবনটা এখন একেবারেই একটা স্টেবল পর্যায়ে এসেছেন। তো এই জায়গায় আপনার যে উদ্যোগ আপনি বললেন বিবির বসেন এবং পাশাপাশি আপনি ট্রেনিং করছেন প্যাচওয়ার্ক। তো আমি প্যাচওয়ার্কে হ্যাঁ। একটা আলাদা একটা আসছি। আপনার যে উদ্যোগ আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আপনার সবই হচ্ছে ক্রিয়েশন, কালেকশন কিছু নেই। তো এছাড়াও আপনার কি আর কোনো বিশেষত্ব আছে কাজের যা মানুষকে খুব বেশি আকৃষ্ট করে? একটা বিষয় কি যেমন উদ্যোগটাকে তো আমি ব্যবসায়িকভাবে চিন্তা করি। সেই সাথে আমি যেটা হুম, চিন্তা করি আমার উদ্যোগে যারা কাস্টমার হতে আসেন বা কাস্টমার নাই হতে পারেন কিন্তু আমার জায়গা থেকে আমি সেবাটা প্রদান করি। কেমনভাবে সেই সেবাটা আমার সঙ্গে যারা কানেক্ট আছেন, তারা কিন্তু মানে ডিটেইলস জানতে চান। যে এই পোশাকটা কেমন? আপু এটা সোর্সিং কোথায় থাকতে পারে? বা যারা নতুন উদ্যোক্তা হতে চান, আপু আপনার জার্নিটা আমরা অনেকেই দেখেছি। তো আপনি যেরকম করেছেন আপনার কথাগুলো ভালো লাগে। তো এই যে আমার কথা ভালো লাগে তাদের এখন নতুন একটা জার্নি করবে বা কেউ ডিভোর্স হয়েছে কোনো মেয়ে, তারা কাজে মানে কাজ শুরু করতে চাচ্ছেন বাট পুঁজি নেই। মানে যেটা আমারও ছিল যে আমার বাবা দিতে চেয়েছিলেন, ভাই দিতে চেয়েছেন, আমি কিন্তু নেইনি। আমি একটু জেদি প্রকৃতির ছিলাম। তো যার জন্য আমি নেইনি। আমার সম্পূর্ণভাবে ওই যে শাড়িটা কেটে টাই করেছিলাম, সেটাকে দিয়ে আমি অ্যাডভান্স নিয়ে আস্তে কাজ শুরু করি। তবে হ্যাঁ,
যে যখন আমার শপ নিলাম, সেই শপটা নিয়েছি আমার বাবা একটা ফিক্সড ডিপোজিট আমার জন্য করেছিলেন। সেটাও ক্লোজ হয়েছে আর আমার শপের ইয়েটাও আমি পেয়েছি মানে লাকিলি। তো তখন আরকি ওইটা দিয়ে আমি শপের অ্যাডভান্স দেই। তাছাড়া তার আগের যে জার্নিটুকু সম্পূর্ণ আমার। আর এখন যে আমি যেটা বলছিলাম যে সেবাটা দেয়া। তো আমার কাছে মনে হয় দেশের একজন নাগরিক বা আমি একটা মেয়ে, একজন মেয়ে হয়ে আরো এরকম অনেক মেয়ের গল্প আছে। যে গল্পগুলো কেউ প্রকাশ্যে আনতে পারে না। আমি পেরেছি সেটা ভিন্ন কথা। আর আমি সবসময়ই যে শব্দটা ব্যবহার করি যে বাবার রাজকন্যা আমি। তো অনেক মেয়ে স্বপ্ন দেখেন যে আমি রানী হব। তো আমার কাছে মনে হয় রানী হলে সেটার আবার ১ম রানী, ২য় রানী, ৩য় রানী এরকম কিছু আসবে। সেটার বিচ্ছেদ ঘটবে। হুম, কিন্তু বাবার রাজকন্যাদের তো আসলে সম্পর্কের কোনো বিচ্ছেদ হয় না। তাহলে আমি সেভাবেই নিজেকে প্রেজেন্ট করব। তো এই যে প্রত্যেকটা মেয়েই কিন্তু আমরা বাবার রাজকন্যা। কিন্তু এটাকে ক্যারি করা মানে মনের ভেতর থেকে বাহিরে আনা এই সাহসটাই অনেক মেয়ে পায় না। তো আমি চাই সেই সমস্ত মেয়েদের পাশে কাজ করতে। বা যারা অবহেলিত যে একটা সংসারে থেকেও দেখা যাচ্ছে স্বাবলম্বী না, একদম তার মনের কিছু কাজ করতে চায় কিন্তু পারছেন না। সেই জায়গাটাতে আমি পৌঁছানোর চেষ্টা করি। যখন কেউ আমাকে এই টাইপের ইনবক্সে মেসেজ আসে, আমি তাদেরকে সময় দেই। কারণ আমার মূল কথাই হচ্ছে যে কথা বলাটা হচ্ছে জরুরি। কারণ আমরা না অনেক সময় কথা বলতে না পেরে মরে যাই। সত্যি যেটা। অনেক স্বপ্ন ভেঙে যায় কথা কথা বলতে বলতে না না পারার পারলে কারণে। ভিতরে ভিতরে একদম দুনিয়া হ্যাঁ, মুছতে তো যায়, আমার ওটাই যেমন হচ্ছে মনে সব হয় যে থেকে ওই সময়টা কষ্টের। আমি কতটা কষ্ট ফিল করেছি, কিভাবে নিজে কান্না করেছি। তো একদিকে কান্না করেছি, একদিকে আমি মোবাইলে টাইপ করে আমার পোস্ট করেছি। তো এর চেয়ে যদি আমি তার সঙ্গে কথা বললে সে যদি একটু হালকা হয়, সে যদি একটা উদ্যোগ গ্রহণ করতে পারে, ওইখানেও আমার সার্থকতা। শুধু প্রোডাক্ট করলাম, বিবির বসন থেকে প্রোডাক্ট সেল হলো, সেটাই শুধু আমার কাজ, বিষয়টা এরকম না। যে একটা আমি যেহেতু একটা সমাজে বিলং করি, তো আমারও একটা দায়িত্ব আছে। বা একজন মানুষ হিসেবে আমি তো চলেই যাব। আমার কাজগুলো থেকে যাবে। কিন্তু আমি যখন চলে যাব হয়তো এই কাজগুলো আমার সন্তানরা যদি ক্যারি না করে হয়তো বিবির বসন বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমি চাই যে এটা কন্টিনিউ হোক আমার ছোটনের মাধ্যমে। কারণ ছোটন এটাকে খুব পছন্দ করে মায়ের কাজটাকে। তো এজন্য আমার বড় ছেলেকে বাদে আমি সবসময় চিন্তা করি ছোটন ক্যারি করবে। কিন্তু আ আমার মনে হয় যে আমিটা যখন চলে যাব, এই যে উদ্যোক্তারা যদি একজন হোক, হাজারে একজন মানুষ হোক, যদি তার গল্পটা আমি তৈরি করে দিতে পারি, তাকে যদি সাহস দিয়ে কাজে ঢোকায় দিতে পারি, ওই যে তার যে কাজটা চলমান থাকবে না? কখনো না কখনো গিয়ে একটা বিকেলে হলেও সে আমার কথা মনে করবে। ওই মনে করাটাই হচ্ছে অবশ্যই। আমার সার্থকতা। আমি চলে যাওয়ার পরও আমার যে গল্পগুলো এক একটুও কাউকে নাড়া দিবে, সেটাই হচ্ছে জীবনের সার্থকতা। তো আমি কাজের পাশাপাশি এই জিনিসগুলোকে সবসময় চিন্তা করি যে আমার একটা কথার দ্বারা, আমার একটা উদ্যোগ নেয়ার ব্যাপারে বা কোনো একটা সামাজিক কার্যক্রমে যদি আমি থাকার পর কেউ একটু উপকৃত হয়, সেটা আমার জন্য পরম পাওয়া। খুবই ভালো, আসলে এই কাজটা সবাই মন থেকে করতে পারে না। অনেকে চাইলেও হয়তো পরিসর হয়ে ওঠে না। আল্লাহ আপনাকে সেই সুযোগ দিয়েছে। দোয়া করি এটা কন্টিনিউ থাক এবং আপনি এটাকে এগিয়ে নিয়ে যান আরো অনেক দূরে। আপু, আরেকটা একদমই অন্য রকমের একটা প্রশ্ন, যেটা হচ্ছে প্যাচওয়ার্ক। তো আহ এই দেশীয় পণ্য, বিশেষ করে হাতের সুই সুতার কাজ নিয়ে আমাদের সমাজে কিছু, মানে এখন তো অনেক উদ্যোক্তা আছে। একটা আমি কাজ জানি এবং সেই কাজটাকে উদ্যোগ বা ব্যবসায়িক ক্ষেত্রে চালিয়ে নিয়ে যাওয়া, একটা জায়গায় দাঁড় করানো কিন্তু এক না। কাজ কিন্তু সুই সুতার কাজ বাংলাদেশের ঘরে ঘরে কম বেশি সব, মানে বলতে গেলে সবাই কম বেশি জানে। তো সেই হুম, জায়গা থেকে একটা উদ্যোগ দাঁড় করানো, সেটাকে এস্টাবলিশ করা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার। এটা হুম, আমি আমার ব্যক্তিগত মতামত। হুম। তো সেই জায়গায় আপনি যে প্যাচওয়ার্ক এর যে কাজটা করেন, আমি একটু এখানে জানতে চাচ্ছি যে এমন কোনো বাজে অভিজ্ঞতা আপনার আছে কিনা, বা মানে কি বলে, লজ্জাজনক কোনো সিচুয়েশনে কখনো পড়েছেন কিনা, বিব্রত হয়েছেন কিনা? যে প্যাচওয়ার্ক বলতে আমি অনেকেই বলতে শুনেছি যে তালি দেওয়া, বা এগুলো কেউ হুম, হুম, পরে হুম। কিনা, এই মানে আবার অনেকে এই ধরনের প্যাচওয়ার্কের কাপড় পরিহিত ছবি দেখলে অনেকের কমেন্ট দেখি সোশ্যাল মিডিয়ায় যে কি রুচি, এই ধরনের অনেক নেগেটিভ বিষয়গুলো আছে। তো প্যাচওয়ার্ক নিয়ে আপনার অভিজ্ঞতাটা আমি একটু জানতে চাচ্ছি। আমি ১ম যখন ২০২০ এ কাজ শুরু করি, কাজ শুরুর পরেই আমি প্যাচওয়ার্ক এর কিছু কোটি করেছিলাম গামছা দিয়ে। এবং বিবি রাসেল ম্যাম অবশ্যই আমার অনুপ্রেরণার একটা জায়গা। তো আমি গামছার প্যাচওয়ার্ক দিয়ে কোটি বানিয়েছিলাম। তো যখন তখন তো আমার নিজস্ব কোনো সেটআপ ছিল না। তো আমি যাকে দিয়ে করেছিলাম, সে বলতেছে যে, "আপা এরকম কি জোড়াতালি দিয়ে করতেছেন? এগুলা কি চলতেছে?" তো তখন আরকি বিষয়টা আমার কাছে খারাপ লাগে এবং আমি এই যে মার্কেটে আসতাম এবং যাইতাম, মানে কারিগর দিয়ে যে কাজ করাতাম।
তখন সুন্দর মতো আমাকে বলা হইতো ওই যে গামছা আলী আসতেছে, ওই যে জোড়াতালি আপা আসতেছে। তো আমি না ওরা হুম, বলতো, কারণ ওদের জায়গা থেকে ওরা বলতো, ওটাকে আমি নেগেটিভলি কখনো নিতাম না। হ্যাঁ, বাজেভাবেই বলতো, অন্যভাবে ইঙ্গিত হতো। এমনকি আমি রাত ১:৩০ ২টা পর্যন্ত কারখানায় থাকছি, একটা মেয়ে হয়ে। আমার ভাই হয়তো মাঝে, মাঝে গিয়েছে, মাঝে, মাঝে মানে পারেনি ওর অফিসিয়াল কাজের জন্য। তো আমি ওই যে যখন রাত করে আসতাম, মানে একটা চলাফেরার একটা বিষয় আছে। রোজার মাসেও ধরেন আমি রাত্রে ভোর ৪টা ৩টা এই সময় আমি কারখানা থেকে বাসায় ফিরেছি। তো আসা যাওয়ার পথে আসলে অনেক ধরনের অভিজ্ঞতা মানে আছে। কিন্তু সবগুলো অভিজ্ঞতাকে না আমি ফেস করেছি। ফেস করেছি বলতে পজিটিভলি ফেস করেছি। যেখানে কেউ বাজেভাবে বলেছে হাসি দিয়ে চলে আসছি। যেখানে কেউ অপমান করেছে মাথা নিচা করে থেকেছি। কিন্তু কোন তর্কে যাইনি যে একটা সময় আসুক। আসলে কি আমরা যদি একটা কাজে লেগে থাকি, সময় আপনাকে অনেক কিছুর জবাব দিতে শিখিয়ে দিবে। এরপর দেখেন ২০২০ চলে গেল আমার সেই কাজের। তখন কিন্তু ওইটার মূল্যায়নটা আমি পাই নাই। আমার কোটিটা সেল করতে তখন পারি নাই। আমি ২০২৩ এ যখন আমার ভাইয়ের কিডনির প্রবলেমটা ধরা পড়ল, আমি ওকে নিয়ে দিল্লিতে গেলাম। তো দিল্লিতে যাওয়ার পর আমরা ওর ট্রান্সপ্লান্ট এর জন্য আমরা রাজস্থান মিট করি। তো ওখানে যখন যাই, ওখানে আমি প্যাচওয়ার্ক এর কাজ দেখি। প্যাচওয়ার্ক এর কাজগুলো দেখে আমার তখন মনে হলো যে ভাইয়ের তো ডায়ালাইসিস হয়। মানে সপ্তাহে ২ দিন ওকে নিয়ে আমার ডায়ালাইসিস। বাকি দিন কিন্তু আমি ফ্রি। ওরকম কোনো চাপ নেই। এমনি টুকটাক কিছু টেস্ট করাতে যেতে হয় হসপিটালে। আমার কাছে তখন মনে হলো যে মন খারাপ ঠিক আছে। কিন্তু আমি সময়টা যেন নষ্ট না করি। তখন আমার সেল একটু কম। কারণ এখানে আমি অনলাইনে করছি। আমার বাচ্চা ছেলেটা দেখে ঠিকমতো দিতে পারে কিনা, মা দিতে পারবে কিনা। যার জন্য শপটাও ওপেন ছিল না তখন। তো আমি শপ যেহেতু বন্ধ করে ভাইকে নিয়ে ওইখানে গিয়েছি। আমি তখন চিন্তা করলাম যে আমার তো অ্যাক্টিভ থাকতে হবে কাজে। আমি যেটা করলাম ওখানে বসে প্যাচওয়ার্ক এর ট্রেনিং করলাম। ওদের কাজ দেখে ভালো লাগে এবং সেখানকার ট্রেনিং করাটাও খুব একটা সহজ ছিল না। পেমেন্টের একটা ইস্যু ছিল। তারপরে হচ্ছে আমি যেহেতু বাঙালি আমার জন্য ওই সেশনটা ছিল না। তারপরেও আমি ম্যানেজ করেছি সেটা। তো এই যে ট্রেনিং গুলো করলাম, করার পরে ওইখান থেকেই আমি আপলোড করেছি আমার Facebook এ যে আমি এখানে ট্রেনিং করছি, এটা করছি। এরপরে দেখি সবার কাছে বিষয়টা একসেপ্টেবল এবং আমার কাছে তখন যেটা মনে হয়েছে যে প্যাচওয়ার্ক এর কাজ বাংলাদেশে হচ্ছে। এটা সত্য। এবং সবাই জানে জাস্ট জোড়াতালি। এখন এই কনসেপ্টটাকে যদি আমার চেঞ্জ করতে হয় যে জোড়াতালি বাদেও কিছু আছে, তাহলে সঠিক ওয়েতে প্রত্যেকটা কাজের কিন্তু একটা গ্রামেটিক্যাল সিস্টেম থাকে। সেই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমি যখন ট্রেনিংটা করলাম এবং এটার সাথে যে টুলস ব্যবহার হয়, এটাতে যে প্যাটার্ন রয়েছে, মানে পড়াশোনার যে ধাপ মেইনটেইন হয়, সেগুলো যখন পাবলিশড করতে থাকলাম, তখন তারা আমাকে দেখলাম খুব সুন্দরভাবে পজিটিভ ভাবে একসেপ্ট করেছে। আমি কিন্তু তখন দিল্লিতে। তো দিল্লি থেকে যখন ১ বছর পরে আমি গত বছর ব্যাক আসলাম, আসার সাথে সাথেই কিন্তু ১ সপ্তাহের মাথায় আমি একটা ট্রেনিং করি। মানে করাই সবাইকে। আপুরাই আমাকে রিকোয়েস্ট করায় যে আপু ওইটা ছিল নন পেইড একটা ট্রেনিং। যে আপু আপনি করান। তো উনারা পেমেন্টের কথা বলেছিল আমাকে বাট আমি বলেছি যে যেহেতু আমি শিখে এসেছি এটা ফার্স্ট আমি ট্রেনিং করাবো। আমি আগে দেখি আমি কতটা আপনাদেরকে ডেলিভারি করতে পারি। তো এরপরে তারা যখন বেশ বিষয়টাকে ভালোভাবে নিয়েছে তারপরে তো রীতিমতো আমি সাজিদা ফাউন্ডেশনে জয়েন করি ট্রেনার হিসাবে। সেই সাথে সেট প্রোগ্রাম ফর উইমেন এ এখন অনলাইন ট্রেনিং গুলো নিচ্ছি। সেখানেও প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং ট্রেনার হিসেবে কাজ করছি। তো এসএমই তে একটা প্রেজেন্টেশন দিলাম। সেখানেও বেশ সুনাম কুড়ালাম। তখন মনে হয়েছে যে নিজের উপর নিজের যে আত্মবিশ্বাস যে না আ আ কাজ হচ্ছিল কিন্তু একজন প্যাচওয়ার্ক ট্রেনার হিসেবে বাংলাদেশে এই যে আমার যে ১ম যাত্রাটা মানে একটা কিছু নতুন তুলে ধরতে পারলাম এবং সঠিক ওয়েতে যদি করা যায় মানুষ আর জোড়াতালি বলে না। তখন কিন্তু আমার কারিগররাও এখন বলে প্যাচওয়ার্ক। তারা আগে বলত জোড়াতালি, এখন বলে প্যাচওয়ার্ক। তো এই যে দেখেন আমি কিন্তু তাদেরকে বলতে যাই নাই যে এটাকে প্যাচওয়ার্ক বলে। তারা আমার Facebook হুম, থেকে দেখছে, আমি যেগুলো ক্লাসের ভিডিও আপলোড করি তারা এটাকে দেখছে। তো এখন তারা মনে করে যে না এটা আসলে জোড়াতালি না, এখানে কিছু একটা আছে। এবং যখন পার্টিসিপেন্টরা আমাদের সাথে কানেক্ট হচ্ছে, তারাও দেখতে পাচ্ছে যে এখানে গ্রামাটিক্যাল কিছু আছে। মানে খালি কাটলাম, জোড়া দিলাম, বিষয়টা একদমই তা না। তো এই যে ভাবনাটা যে পরিবর্তন হয়েছে, তো আমার মনে হচ্ছে এটাও একটা উদ্যোগ। যে প্যাচওয়ার্ক এর কাজ হয়েছে কিন্তু কেউ ট্রেনিং নিয়ে ভাবেনি যে এটা ট্রেনিং দরকার। এটার জন্য কাজ করা দরকার। তো এটাও তো আমার একটা উদ্যোগ। যে না আমি প্যাচওয়ার্ক কে নিয়ে বাংলাদেশের জন্য ভাবছি। এবং রাজস্থানে তো ওদের কাপড়গুলো দিয়ে হয়। আমি ঐখান থেকেই ডিটারমাইন্ড ছিলাম যে আমি বাংলাদেশে যাবো এবং ওদেরকে মাঝখানে আমি একবার দিল্লি থেকে এসেছিলাম বাংলাদেশে। তখন আমাদের দেশের যে জামদানি, সেই জামদানিটা আমি নিয়ে যাই। আমার ঐখানে যে সাবমিশন দিলাম সেটাও প্যাচওয়ার্ক এ জামদানি দিয়ে কাজ করে ওদেরকে দিয়েছি।
তাতে যেটা হয়েছে ওরা আমাদের জামদানি চিনেছে, ওদের বিভিন্ন মেলা ভিজিট করেছি আমি। বিভিন্ন মেলায় স্টল ছিল না, কিন্তু আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমার জামদানির প্রচার করেছি। তো এই যে বিষয়টা, ওইখানে থাকতেই আমি ডিসাইডেড ছিলাম যে আমি বাংলাদেশে এসে আমার দেশের যে তাঁত আছে, সেই তাঁতগুলোকে নিয়ে আমি প্যাচওয়ার্ক এর আওতায় নিয়ে আসবো। এবং আপনি খেয়াল করে দেখবেন আপু, জামদানি শাড়ি আপনি আমেরিকায় পাঠাতে চান, কয়টা সেল হবে আপনার? হবে না। কিন্তু আপনি জামদানির একটা প্যাচওয়ার্ক করে একটা শাল করেন, একটা টপস করেন, একটা মানে ওয়েস্ট কোট করেন, তারপরে এরকম টেবিল রানার করেন প্যাচওয়ার্ক দিয়ে। সেগুলো কিন্তু যাবে। সেটা যাওয়ার মধ্য দিয়েই কিন্তু আমার বাংলাদেশের জামদানিটা চলে যাচ্ছে। তো এর চেয়ে মানে ভালো অপরচুনিটিস, গুড কিছু আমার মনে হয় না যে আমাদের তাঁত শিল্পের জন্য আসবে। কারণ শাড়ি বাংলাদেশের জন্য। কিন্তু আমাকে যদি কাজ করতে হয়, বিজনেস করতে হয়, ওয়ার্লড ওয়াইড চিন্তা করতে হবে। আর এটা করতে হলে প্যাচওয়ার্ক এর গুরুত্বটা খুব অপরিসীম। খুব ভালো লাগলো যে আসলে আমরা বাঙালিরা, উম, আমার যেটা মনে হয় যে আমরা না বুঝে অনেক কিছুকে নেগেটিভ ভাবে গ্রহণ করি, সেই জায়গাটা আপনি এত সুন্দর করে পজিটিভলি উপস্থাপন করতে পারছেন। এটা খুবই ভালো একটা উদ্যোগ। তো আপু, এখন আপনি যে বিবির বসন এবং প্যাচওয়ার্ক ট্রেনার হিসেবে আছেন, কাজ করছেন, এই জায়গায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? কত দূর, কিভাবে কি করতে চাচ্ছেন, আপনার স্বপ্ন? একটা সময় আমি যেটা মনে করতাম সেটা হচ্ছে যে বিবির বসনে ৬৪ টা জেলায় ৬৪ টা আউটলেট হোক। একটা সময় চিন্তা ছিল এরকম। আমি কিন্তু অনেক জায়গায় সেটা বলেছি। কিন্তু হয় না যে মানুষ আসলে যত মানে অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়, তত বোধহয় বেশি বিনয়ী হয়ে যায়। তার চিন্তাধারা তত মানে উন্নত হয়। তো আমার এই হুম। জার্নিতে আমার যেটা মনে হয়েছে যে আসলে আউটলেট করার থেকেও বড় কথা হচ্ছে যে একদম রুট লেভেলে যারা থাকেন, যেমন আমি একটা আউটলেট দিব, এখানে বড়, বড় লোক আসবেন, পারচেজ করবেন, চলে যাবেন। কিন্তু কথা হচ্ছে আমি যদি একদম রুট লেভেলে যে তাঁতি আছে তাদের সাথে যদি কাজ করি, তারপরে যারা সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের সঙ্গে যদি কাজ করি, যে অবহেলিত অনেক নারী আছেন, হোক তিনি ডিভোর্সি কিংবা বিধবা, তারা যদি কাজের সুযোগ পায়, সেই জায়গাটা হচ্ছে আমার জন্য সবচাইতে পরম পাওয়া হবে যে আমি কিছু করে যেতে পারলাম। আর আউটলেটের যে হিসাবটা ওইটা তো যদি আমার কাজ হয়, আমি যদি তাদেরকে তুলতে পারি, ওইটা অটোই হবে। তো আমার হ্যাঁ, ভবিষ্যৎ অবশ্যই। পরিকল্পনা এমনই রয়েছে যে আমি প্রতিটা একদম আ একদম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে চাই। এই যে প্যাচওয়ার্ক এর যে কাজগুলো, দেখেন ঢাকা শহরে কারখানার অভাব নেই, কারিগরের অভাব নেই। আপনি তাদেরকে বলতে যান, তারা কিন্তু প্যাচওয়ার্ক এর কাজ করবে না। কিন্তু আপনি গ্রামীণ একটা একদম যেখানে শহরের মতো আলো পৌঁছায় নাই, এখনো কুপি ধরে কাজ হয়, হেরিকেন জ্বালায়, হারিকেনটা দিয়ে তারা সন্ধ্যার পরে জ্বালায় রাখে। কোন নেটওয়ার্ক নেই। মোবাইল কি জিনিস সেটা দেখছে না। বাট তারা জানে সেলাই। তারা জানে যে কতটা যত্ন দিয়ে, মমতা দিয়ে প্যাচওয়ার্ক এর যে কাজগুলো আছে সেগুলোকে করতে হবে। বা আপনি তাদের কাছে গিয়ে একটা যদি বলেন যে একটা গল্পের আকারে সেটাকে তুলে ধরতে, তাদের বিভিন্ন আবেগ মাখা একটা গল্প চিন্তা করে এবং কাজ করে। তো এইটার মধ্য দিয়ে কিন্তু একেকটা এলাকার একেকটা গল্প থাকে। একেকটা এলাকার একেকটা সেলাই থাকে। একেকটা এলাকার একেকটা সেলার খোরের ছোট নিচু মানে উঁচু নিচু বা বড় ছোট একেকটা কোড থাকে, একেকটা কোয়ালিটি থাকে। তো আমরা যদি সেগুলোকে তুলে ধরতে পারি, ওই গল্পগুলো কিন্তু উঠে আসবে। উঠে এসে একটা বড় জায়গায় বড় একটা কিছু তৈরি করবে। আমাদের বড় একটা স্বপ্ন তৈরি হবে। যে স্বপ্নটা সামগ্রিকভাবে বিবির বসনের না। সেই স্বপ্নটা সামগ্রিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো এটাই আমার চাওয়া যে প্যাচওয়ার্ক এর কাজগুলো প্রতিটা মানে যে অঞ্চলগুলোতে আলো পৌঁছায় নাই, সেখানে প্যাচওয়ার্ক এর কাজ পৌঁছে যাক। তাতে করে ওই ঘরের কুপির যে তেলটা সেটা যেন আমরা যোগান দিতে পারি। আমার চাওয়াটা এটা। অনেক সুন্দর করে আপু আপনি আপনার ভাবনাটা আমাদেরকে বললেন। আমার মনে হয় এই ভাবনার বাইরে আপনাকে আসলে আর নতুন করে কোনো কোশ্চেন করার আমার থাকতে পারে না, যে আপনি শুরু থেকেই যেভাবে বলছেন, আপনি আপনার স্বপ্ন, আপনার কাজের পরিধি সবকিছু একদম খোলামেলা আপনি প্রকাশ করছেন, যেটা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একদম শেষে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের এটা একটা অনলাইন পোর্টাল, রোজকার খবর। আমাদের এই যে আপনার সঙ্গে কথা বলছি, এটার নাম হচ্ছে বিশেষ এই এপিসোডটার নাম হচ্ছে রোজকার বন্ধন। আমরা এই নামটা বন্ধন দিয়েছি, আমরা বিশ্বাস করি যে বন্ধন আসলে কোনো আলাদা কোনো সম্পর্ক বা আলাদা কোনো বিষয় না। এটা আমাদের প্রতিদিনের প্রতিটা মুহূর্তে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের মানবিকতা, সামাজিকতা সবকিছুর মধ্যে এই বন্ধনটা আমাদের জড়িয়ে রয়েছে। বন্ধন যদি আমরা তৈরি করতে না পারি, আমরা
একসাথে হাতে হাত রেখে বলি বা একসাথে নিজেদের মানসিকতাকে ঠিক রেখে একটা সঠিক জায়গায় পৌঁছাবো, এইটা সম্ভব হবে না। তো আপনার কাজকর্ম আমার মনে হয় যে এই যে সামাজিক যে বন্ধন, এই বন্ধনের একেবারে পরিপক্ক একটা জায়গায় আছে। তো আপনি আমাদের এই রোজকার বন্ধনের দর্শক এবং যারা এখানে অনেক উদ্যোক্তারাও দেখবেন শুনবেন, অনেকে হয়তো আপনার কথা শুনে উদ্যোক্তা হতেও চাইবেন। তো ওভারঅল সবার উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে একটু বলবেন। নামটা মানে আপনাদের যে নাম বন্ধন, আমার ছোট ছেলের নিকনেম কিন্তু বাঁধন। তো আচ্ছা আচ্ছা। এই যে বাঁধন বা বন্ধন যেটাই বলেন না কেন, বেঁধে রাখা। হুম, সম্পর্কের সুতোটাকে একদম মানে টান করে বেঁধে রাখা। সেখানে বোথ সাইড কমিউনিকেশন খুব জরুরি। আজকে আপনাদের মাধ্যমে আমি এখানে উপস্থিত। আমি কিন্তু শুধু বন্ধনের জন্য এখানে উপস্থিত না, বরং বন্ধন সবার কাছে আমাকে তুলে ধরছে। এবং আমার কথাগুলো সবার কাছে পৌঁছে দিয়ে সবাইকে তুলে ধরছে। বিষয়টা এরকমই। একজন যা জি আমার এই একটা গল্পে যদি আরো কোনো উদ্যোক্তা হবার কেউ যদি স্বপ্ন দেখেন, সেটাই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের সার্থকতা। তো আমি সবার উদ্দেশ্যে যেটা বলব, হেরে যাবার জন্য আমরা আসলে আসিইনি। আমাদের জয়টা কিন্তু যেদিন আমরা মাতৃগর্ভ থেকে মানে চিৎকার দিয়ে বের হয়েছি, সেখানেই আমাদের জয়টা নিশ্চিত করেছেন সৃষ্টিকর্তা। প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো প্রতিভা বিদ্যমান। শুধু প্রস্ফুটিত হওয়ার জন্য যে পরিবেশটা দরকার, আজকে বন্ধন সেটা উন্মোচিত করলো। এরকম যারা আছেন তারা একেকজন উদ্যোক্তার গল্পকে তুলে ধরে আমাদেরকে তুলে ধরছেন, আমাদের দেশকে জাগ্রত করছেন। তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনারা কেন পিছিয়ে থাকবেন? আমি যদি কাজ করি, আমরা যদি কাজ করি, কোনো না কোনো বন্ধনের মাধ্যমেই আমরা ঠিক উঠে আসবো। কিন্তু ধৈর্যহারা হয়ে কাজ থেকে সরে যাওয়া যাবে না। হেরে যাবার চিন্তাই করা যাবে না। জীবনে দুঃখ থাকবে। দুঃখ না থাকলে আসলে সুখের যে অনুভূতি সেটা মানে কখনোই উপভোগ হবে না। আর এই যে যদি আমার গল্প বলি ২০২০ থেকে ২০২৫ এ আমি আমার সংসার হারিয়েছি। আমি আমার বাবাকে হারিয়েছি। আমি আমার একমাত্র ছোট ভাই যে ছাড়া আমি শূন্য। আমি তাকেও হারিয়েছি। আজ তার ৪০ দিন। তারপরও কিন্তু আমি বেঁচে আছি। কেন বেঁচে আছি? কারণ ওকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমার স্বপ্নকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আরো হাজার জনের স্বপ্নকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই আমাকে কাজ করতে হবে। তো আমি সবার কাছে শুধু এটাই বলব, আপনার একটা কটু কথায় বা আমার একটা কটু কথায় কেউ যেন কখনো আঘাত না পায়। বরং যতটা সম্ভব একটা মানুষ বেঁচে থাকতে তাকে মূল্যায়ন করেন, তার কাজকে মূল্যায়ন করেন। আর একটু সহানুভূতি, একটু ভালোবাসা আর এই যে বন্ধনে সবার সঙ্গে যে সম্পৃক্ততা তৈরি করা, সহমর্মিতা বোধ তৈরি করা, সেটাকে তৈরি হবার সুযোগ করে দেন। দেখবেন জগৎটা আসলেও সুন্দর। জীবন যত কিছুই হোক না কেন তারপরও ভয়ংকর রকমের সুন্দর। সেই সুন্দরটাকে ক্যারি করার দায়িত্ব আমাদের সবার। অনেক সুন্দর কথা বলেছেন আপু। আমার মনে হয় যারা দর্শক এই আপনার কথাগুলো শুনবে তারা অবশ্যই অনুপ্রাণিত হবে এবং আমাদের প্রতি এপিসোডের পরে যারা আমাদের অতিথি থাকে তাদের জন্য আমাদের দর্শকদের কিছু চাওয়া পাওয়া থাকে, আমাদেরকে তারা কোশ্চেন করে। ইনশাল্লাহ যদি সেরকম কোনো কিছু হয় অবশ্যই আমরা আপনার সাথে আবার যোগাযোগ করব, কারণ আমরা চাই ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে একটা আলাদা বন্ধন তৈরি হোক। আর সবসময় হচ্ছে ফিনান্সিয়াল ইস্যুটা থাকে না, কিছু ইস্যু থাকে যেটা হচ্ছে সামাজিকতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, যেটা থাকে হচ্ছে হুম, নিজের হুম, হুম। একটা আন্তরিকতা, একটা মানে ভালো লাগা, ভালো বাসার যে জায়গাটা। তো আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো। আর আজকে আপনি এমন একটা দিনে আপনার ভাইয়ের আমরা অনলাইনে অবশ্যই দেখেছি, তারপরেও আমি আসলে অনেকদিন আপনাকে আপনার মানে কন্ট্যাক্ট করব করে আমি শুধু এই একটা কারণেই করিনি যে আপু একটু সময় নিক, আপু একটু রিল্যাক্স হোক। তারপরে ভাবলাম যে ঠিক আছে এখন একটু যোগাযোগ করি। তো আপনি যে সাড়া দিয়েছেন এবং কথা বলছেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের রোজকার খবরের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনার আমি সুস্থতা এবং কৃতজ্ঞ আপনার আপু আপনাদের সন্তানদের নিকট। সুস্থতার উপরে হ্যাঁ, আর সবসময় অনেক আমি আপনাদের ধন্যবাদ দোয়া আপু। চাই। সবার কাছে দোয়া চাই। আমি অবশ্যই আপু। কৃতজ্ঞ, সবার কাছে কৃতজ্ঞ। জি আপু, অনেক ধন্যবাদ আপনাকে। আহ প্রিয় দর্শক, আপনারা আজকে আমাদের অতিথি আতিয়া সিদ্দিকা কেয়া আপুর কথা শুনলেন। আমার মনে হয় যে তার সম্পর্কে আমাকে আলাদা করে আর কোনো বিশেষণ আপনাদের সামনে উপস্থাপন করার দরকার নেই, আপনারা তার কথা শুনে ইতিমধ্যে বুঝতে পেরেছেন তিনি একজন উদ্যোক্তা, কিন্তু আসলে উদ্যোক্তা হয়ে যে শুধুমাত্র নিজের উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শুধুমাত্র নিজের বিজনেসটাকে প্রসার করে যাচ্ছেন, সেটাই কিন্তু না। সে কিন্তু
মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি করা, নতুন স্বপ্ন তৈরি করা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সমাজের প্রতিটা স্তরের সাথে নিজেকে মিশিয়ে একেবারে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমরা দোয়া করি এবং আমাদের চাওয়া থাকবে অবশ্যই তার এই স্বপ্ন পূরণ হোক, সেই সাথে আমাদের স্বপ্নগুলো পূরণ হোক তার হাত ধরে। আমরা পরের পর্বে আবার আসবো নতুন কোনো অতিথি নিয়ে, কোনো স্বপ্নবাজ মানুষের গল্প নিয়ে, অথবা এই সমাজে কোনো স্তরে নিজেকে একেবারে চুপচাপ রেখে আশেপাশের মানুষকে আলোকিত করে যাচ্ছেন এমন কোনো মানুষকে, যার সঙ্গে আমরা আজকে কথা বললাম এই ধরনের কোনো মানুষকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, স্বপ্ন দেখুন, আর স্বপ্ন পূরণের জন্য মানুষে মানুষে বন্ধন তৈরি করুন। ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি ফারজানা দিদি আজকে রোজকার বন্ধনের পর্ব এখানেই শেষ করছি।